কেমন আছেন ভাই? ভিসা হয় নাই? কেন হয় নাই? কেন নাই ভিসা? জিগা অগিয়ে জিগা ভিসা কেন হয় না? কি রে আবে? পাসপোর্ট রাখছে তো না? না দেয় নাই ভিসা। আরে দেয় নাই মানে? আই শোন না, দেয় নাই মানে কি? আবির, আয় আবির। তো কি ওরা কোনো রিজন বলে নাই কিসের জন্য ভিসা রিফিউজ করছে? ভিসা ফর্মের নামের সঙ্গে বার্থ সার্টিফিকেটের নামের কি মিল নাই নাকি? আরে বার্থ সার্টিফিকেটের সঙ্গে নাম মিলতেছে না, তো এগুলো একটু দেখে টেকে করবি না আবির। এটা তো তোমারও দায়িত্ব ছিল, তুমি একটু দেখে দিতে পারছিলে না? আরে তুই মন খারাপ করে বইয়ে রসিস কেন? তুই বাইরে না, আমি ওই যে আমার লয়ারের সঙ্গে আলাপ করে দেখি ওখানে আমার মনে হয় আপিল করার একটা সিচুয়েশন আছে ওখানে, তো আপিল করে কিছু করা যায় নাকি? করো, করে দেখো। তা আমার মনে হয় না করে কোনো লাভ হইব। আমার কপালে তো আমি চিনি, আমার কিচ্ছু হইব না। তুই রিল্যাক্স হ, জাস্ট রিল্যাক্স। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম। ব্যাপার বলুন তো। আপনার ওই রুমটা দেখে আসলাম, ওটার ব্যাপারে একটু কথা বলতে এসেছি। আপনার রুমটার ভাড়া কত? ভাড়া হচ্ছে 10,000 টাকা। না মানে আমি আসলে পুরো বাড়িটার কথা বলতেছি না, আমি জাস্ট খালি রুমটার কথা বলতেছি। আপনাকে আমি পুরো বাড়ির কথা বলছি না, আমি রুমটার ভাড়ার কথাই বলছি। ওটার ভাড়া 10,000 টাকা। ওইটুকু একটা রুম ভাড়া 10,000 টাকা? মানে এই বিষয়ে আপনাকে আমি বলবো না, আশেপাশে সবাই জানে কেন 10,000 টাকা আর কি। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি, পরে আপনাকে জানাবো। আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, শুনবেন? আমি এখানে একটা বাসা দেখে আসলাম, বিনাই, ছোট্ট একটা বাসা। বাড়িওয়ালা ভাড়া ছিল 10,000 টাকা। আমি জিজ্ঞেস করলাম এতটুকু একটা বাসা এত টাকা ভাড়া? তারপরে বললো আপনার আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে দেখেন 10,000 টাকা ভাড়া কেন। তা আমাকে কি বলবেন এই 10,000 টাকা ভাড়ার রহস্যটা কি? 10,000 টাকা ভাড়ার রহস্য জানার আপনার দরকার নাই, কারণ ওটা ভাড়া হয়েছে। কি বলতেছেন আপনি? আমি বাইরের সাথে কথা বলে আসলাম, বাসা দেখে আসলাম, বাইরে টুলেট লাগানো আছে, আর আপনি বলছেন ভাড়া হয়ে গেছে। টুলেট লাগানো দেখছেন তো? জি। ওটা থাকবে না, জানো। আচ্ছা তুই আয় আয় আয়। আরে বাবা আয় না। কি ভাই? মানে আমি একটা বাসা দেখে আসলাম, বিনাই বাসা ঠিক না, ছাদের উপরে ছোট্ট একটা রুম, বাড়িওয়ালা ভাড়া ছিল 10,000 টাকা। ওই ছোট্ট তিলেখড়াটা ওটা হবে একটা কারিশমা। আমি কেন, এলাকার সবাই জানে। ওখানে যারাই থাকে তারই কপাল খুলে যায়, সবাইকে একজন ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ঘটনা হইলো আমার এক চাস্তো ভাই গ্রাম থেকে আয়না কিছুদিন রাখলাম ওখানে, হালায় পায় না সৌদি দুবাইয়ের ভিসা, ডিপি লটারি পায় আমেরিকা চলে গেল। নতুন বইয়ের মতো লজ্জা পেয়ে মুখ নিচু করে আসো কেন? আমি তোমার ভাসুর? মুখ তোলো। তার মানে এবারে হয়নি।
আচ্ছা তুমি যে একটা বোকা, এটা তুমি বোঝো? আমি আসলে বোকা না আপনি। আমি যদি বোকা হইতাম তাহলে আমার আশপাশের লোক, আমার আত্মীয় পরিজন আমার ঠকাইতে পারতো, কিন্তু তারা তো কেউ আমার ঠকাচ্ছে না। আমি তো ধরা খাইতেছি বাইরের লোকজনের কাছে। আমি যদি আজকে একটা শেয়ার কিনি 400 টাকায়, কালকে সেটা হয়ে যায় 250 টাকা। শেয়ার বাজার তো আর ব্যক্তি আবিরে চেনে না। তাহলে আমি বোকা কিভাবে বলো? আমার তো আসলে লাখটা ফেভার করতেছে না। মানে তোমার লাখ ফেভার করতেছে না? আচ্ছা ঠিক আছে, তো এখন লাখ ফেভার করার জন্য কি করতে হবে? সেটা তোমার বলে দিতে হবে। আমার লাখ তো তোমার মাথার উপরে, তোমাদের চিলে কোঠা, এটা আমার লাগবে, এটা আমি কতবার বলবো বলো? আচ্ছা তোমার একটা মামাতো ভাই ছিল না তোমাদের বাসায় থেকে, যে ওই যে বিসিএস পরীক্ষা দিয়ে কি এসপি না ডিসি হইলো? ওকে আমাদের চিলেকোঠায় ছিল? আমার তো মনে হয় না। তোমার কথা শুনে মনে হচ্ছে বাংলাদেশের যত সাকসেসফুল বিজনেসম্যান আছে, সাকসেসফুল ম্যানেজার, সবাই একবার করে আমার মাথার উপরে থেকে গেছে, আমার চিলেকোঠায় থেকে গেছে। না, এরা তো এমনিতেই তো এদের লাখ ভালো, এদের লাখ ফেভার করছে। চিলে কোঠাটার দরকার হচ্ছে যাদের লাখ ফেভার করছে না তাদের জন্য, আমার মতো মানুষের জন্য। এখন এটা আমার হাতের মুঠায় আছে, কিন্তু আমি পাচ্ছি না। এখন তুমি আমার জন্য কি করতে পারবা সেটা বলো। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলতেছি, আমি চাই না তুমি চিলেকোঠায় থাকো, ঠিক আছে? এরপরেও যদি তুমি থাকতে চাও তাহলে যাও, আমার ভাইয়ের সাথে কথা বলো, আমার ভাই যদি অ্যালাউ করে তুমি থাকো, ঠিক আছে? বাট আমি চাই না, আমি কিছু করতে পারবো না। তো ঠিক আছে, সেটা তুমি একটু বলো না ভাই। আরে আমি পারবো না তো, কারণ আমি চাই না, এটা বোঝো না? আর কতবার বলবো? ঠিক আছে, তাহলে তো আর কিছু করার নেই, আমিই বলি। আমার ফাইল পয়লা ছিল ট্রিনার কাছে, হ্যাঁ। ট্রিনার রেফার করছে তার ভাইয়ের কাছে, হ্যাঁ। সে কইছে সেও পারবো না, আমার ফাইল তোমার কাছে। আমি জানি না চিলে কোঠা আমার লাগবে, আমি চাই। আবির, তুই এটা গাধা, বুঝছস? আর তোরে যদি গাধা কই তাহলে ওই গাধারে অপমান করা হয়। আরে তৃণার লোকে তোর বিয়ে কনফার্ম, এটা তো ঠিক। হ্যাঁ ঠিক। এবং তৃণারে তুই বিয়ে করলে ওই চিলে কোঠা সহ বাড়ি সবকিছু তোর উপরে, ঠিক? হ্যাঁ, তাহলে তুমি ওই চিলে কোঠার পিছনে না দৌড়ায়া বিয়েটা কিভাবে আগে আনা যায় সেই চিন্তা করো। এটা তো ভালো কথা বলছো। তা বিয়ার আলাপ আলোচনা, আমার বিয়ার আলাপ আলোচনা কি আমি করবো না তুমি করবা? তুমি আসো কি করতে? আচ্ছা, ওই তৃণার ভাইয়ের সঙ্গে আমি কথা কমু, তুই আমার উপরে ছেড়ে দে। তো করলে যাও, এখন যাও। যাবো তো, কিন্তু তুই যদি অস্থির হস তাহলে মানুষে কি করবো বা? মানুষে করার কিছু নাই, তুমি যাও। হ্যাঁ হ্যাঁ, বাইরে যাও। আমি কিন্তু 5 মিনিট বেশি থাকবো না। আমি দেখতেছি। আরে প্লিজ বসেন। মানে আপনি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, আপনার কাছ থেকে আমি কোনো রেসপন্স পাইনি। সরি, মানে আমি এত ঝামেলার মধ্যে ছিলাম, আমি নিজে খুব ডিমোরালাইজড হয়ে গেছিলাম। মানে কোনো কিছুই আমার হচ্ছিল না। মানে আমি আপনার এমনি মেল টেল তো সবই দেখছিলাম, কিন্তু মূল যে প্রপোজালটা আপনি আমাকে দিয়েছিলেন সেটা আমার মাথায় ছিল না। নো মিস্টার আবিদ, মানে আমি কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম। আমার এখন মানে সন্দেহ হচ্ছে যে আমার কি ভুল হলো যে আপনাকে আমি পিক করলাম। না না, মানে সেটা না, অ্যাকচুয়ালি আই ওয়াজ মেন্টালি ডিস্টার্বড। মানে আমি তো খুবই আগ্রহী, আমি। তাহলে এই যে আমি যে ইনফরমেশনগুলো গ্যাদার করে আপনাকে পাস করছি মেইলে, ইউ আর গোয়িং থ্রু উইথ দেম? না, হ্যাঁ, এগুলো আমি দেখছি। মানে মেল তো চেক করছি, কিছু বুঝতে পারছি, আবার কিছু বুঝতেও পারছি না। যেমন আপনি ওই যে একটা হোটেলের ছবি পাঠিয়েছেন। হোটেলের ছবি? আমি তো আপনাকে কোনো হোটেলের ছবি পাঠাইনি। আমি যেটা পাঠিয়েছি সেটা হচ্ছে একটা সুপার মলের ছবি। হ্যাঁ হ্যাঁ, ওই সুপার মলের ছবিতে, কিন্তু আমাদের ওই ছবিতে তো হেরিটেজ অফ বেঙ্গলের মানে কোনো কিছু নাই তো। মিস্টার আবিদ, মানে হেরিটেজ অফ বেঙ্গল কিন্তু এখনো প্রাতিষ্ঠানিক কোনো রূপ পায়নি। আর আমি আপনাকে যে ছবিটা পাঠিয়েছি এই দোকানটার সঙ্গে ইনফ্যাক্ট আমার কথাবার্তা হয়ে গেছে, তারা আগামী মাস দোকানটা ছেড়ে দিবে। আর সেই যে সাইনবোর্ডটা আপনি দেখছেন, ওই সাইনবোর্ডে হেরিটেজ অফ বেঙ্গল কথাটা এসে যাচ্ছে। ও আচ্ছা, মানে আমাকে লোকজন, মানে আমার আশপাশের লোকজন বোকা বলে, আমি সেটা মানতে চাই না, কিন্তু যখন আপনার সঙ্গে কথা হয় তখন আমি বুঝতে পারি আমি সত্যি বোকা। ঠিক আছে, আমি 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 কিন্তু আছি, আমি ইন্টারেস্টেড এটার ব্যাপারে। আমার পকেট থেকে কিন্তু অলরেডি 8 to 10 লাখ আমি ফ্লো করে দিয়েছি। নাও ইটস ইয়োর টাইম। ও না, সেটা তো প্রবলেম নাই, টাকা তো আমি মানে দেবই, কিন্তু টাকাটা তো আসলে মামা দেবে তো আমাকে। টাকা আছে, কিন্তু আপনি যদি মামার সঙ্গে একটু কথা বলতেন, উনি শাওয়ার নিচ্ছেন। কথা বলা তো কোনো সমস্যা না, বাট মানে এখন আমি যে ইন্টেনশন নিয়ে আপনার এখানে আসা, সেটা হলো যে আমি আমার গাড়িটা নিয়ে আসছি। আমি চাচ্ছিলাম যে ফিজিক্যালি আপনি পুরো বিষয়টা আমার সঙ্গে যে দেখুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, না সেটা তো আসলে
আমি মানে আমি পার্টনার। হ্যাঁ, আমার বিষয় হলো যে সিদ্ধান্তগুলো খুব দ্রুত নিতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই সিদ্ধান্তহীনতায় ভুগলে আপনার গাড়ি করি গাড়ি সমস্ত ড্রাইভার মানে ড্রাইভার পাল্টাইতে পাল্টাইতে জীবন শেষ আমার, বুঝছেন? হ্যাঁ সালাম, কোথায় গেছো তুমি? তুমি গ্যাস তেল এগুলা কি রাত্রে একটা সময় নিয়ে রাখতে পারো না? না না, তোমার আর আসার দরকার নেই। কোন পাম্পে আছো বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা গ্যাস আনতে গেছে না? ঠিক আছে ভাই আমি কিন্তু ওইটা আপনি অন্য কিছু মনে করেন না, এটা কিন্তু শিওর যে আমি পার্টনার, আমি আছি এটা। মানে একটা জিনিস নিয়ে ফেসে থাকলে হবে না, বুঝলেন না? না ঠিক আছে, হ্যাঁ, গতিটা বাড়াতে না। ঠিক আছে ঠিক আছে। কেমন আছেন? ভালো আছে, আসেন বসে বসে। কি অবস্থা আপনার? ভালো, আপনার শরীর টরীর ভালো? হ্যাঁ, আপনার অবস্থা কি? ভালো। এই তো মামা আছি মোটামুটি আর কি। আচ্ছা, কি মনে করেন? এ তো আসলাম অ্যাকচুয়ালি আবির আর তৃণার বিয়ের ব্যাপারটা নিয়ে আবিরের সাইড থেকে আমার উপর একটু চাপ আছে। তো আমি অ্যাকচুয়ালি আপনার সঙ্গে মানে একটু জানতে চাচ্ছিলাম যে ওদের বিয়ের ব্যাপারটা একটু আগিয়ে নেওয়া যায় কিনা। ব্যাপার হচ্ছে যে এই বিয়ের ব্যাপারে তো আমার কোনো আপত্তি নেই, মানে আমি চাচ্ছি যে জাস্ট ওর সফলতা আর একটা সময়টা আমি চাইতেছিলাম আর কি। আপনি জানেন না মনে হয় না, আবির কিন্তু মানে ও চেষ্টা করে যাচ্ছে, ও মানে সাকসেসফুল হবে, আমরা কনফিডেন্ট সবাই। যে কোনো সময় মানে ক্লিক করবে আর কি, এটা একটা সময়ের ব্যাপার। আমি তো সেই ক্লিকের অপেক্ষায় আছি, মানে ওর সময়টার জন্য আমার অপেক্ষা আর কি। না আপনি আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন। আমি বলি আগে শোনো, এটা অনেক ভালো ব্যবসা, একদম নতুন বাংলাদেশে এই আইডিয়া কারো মাথায় আসে নাই। আমি বলি তোমাকে, মানে আমাদের বিজনেসটার নাম হচ্ছে তোমার হেরিটেজ অফ বেঙ্গল, মানে বাংলাদেশের যত সব ঐতিহ্য আছে সেটা নিয়ে আমাদের মূলত ব্যবসাটা। ইনিশিয়ালি আমরা শুরু করব তোমার খাবার নিয়ে, যেমন মনে করো যে এলাকার যেটা বিখ্যাত, যেমন যশোরের জামতলার রসগোল্লা, তারপর পাবনার পেয়ারা, তুমি মুন্সিগঞ্জের কলা বা বগুড়ার দই, এরকম এক একটা জায়গায় মুক্তাগাছার মন্ডা, এক একটা জায়গায় এক একটা সেরা জিনিস আছে না, সেইগুলো মূলত আমরা সেল করবো। তো কত টাকা ইনভেস্ট করতে হবে? খুব বেশি না, টোটাল 16 লাখ টাকা লাগবে, আর উনি 8 লাখ দিচ্ছেন, বাকি 8 লাখ আমাকে দিতে হবে। আচ্ছা আবির, তুমি কিভাবে এক্সপেক্ট করলা যে বস্টন থেকে তোমার জন্য আবারও 8 লাখ টাকা পাঠাবে এত কিছু হওয়ার পর? সেটা তো দেবে না বুঝতে পারতেছি, আর সেই জন্যই তো তোমার হেল্প দরকার। তুমি একটু মামারে কনভিন্স করো না। মানে আমি মামাকে কনভিন্স করব, মামা আঙ্কেল আন্টিকে কনভিন্স করবে, আঙ্কেল আন্টি বস্টন থেকে টাকা পাঠাবে, আবার তুমি সেই টাকা পানিতে ফেলবে, তো? পানিতে কেন করবে? আচ্ছা আমি যে মামাকে কনভিন্স করব, আমি তো নিজেই কনভিন্স না তোমার কথায়, মানে তোমার কথার কথা আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু মানে তুমি ক্লিয়ারলি কোনো কিছুই বুঝাইতে পারতেছো না আমাকে। কিন্তু আমি তো তোমার বললাম না সব। তুমি যে রাসেলের সাথে বিজনেস শুরু করতে যাচ্ছ, উনি কোথায়? মানে অফিস টফিস কিছু আছে? হ্যাঁ, অফিস থাকবে না কেন, অফিস তো আছেই। নিয়ে যেতে পারবা? হ্যাঁ, আমি যাই, ওনার সাথে আমি কথা বলি, তারপর আমি কনভিন্সড হলে আমি মামার সাথে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি যদি ওনার কথা কনভিন্সড হও তাহলে কিন্তু তুমি মামারে কনভিন্স করবে। সেটা আমি দেখবো, আগে আমি কনভিন্সড হই, ঠিক আছে? হ্যাঁ বলেন, কি জানতে চান? মানে কিসের বিজনেস, কিভাবে আগাচ্ছেন, আপনারা কি কি প্রসেস অবলম্বন করছেন, ইন্টারনাল বিষয়টা একটু মানে যদি। ডিটেইলস আর কি। হ্যাঁ, বাট বিষয়গুলো তো মিস্টার আবি সাহেব আমি আপনাকে সবকিছু ক্লিয়ার করেছি, আপনি ওনার সঙ্গে শেয়ার করেননি? হ্যাঁ মেল করেছেন, শুনেছি আমি। আসলে আমি আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছিলাম, আসলে মেলে পড়া একটা জিনিস আর মুখে শোনা, সামনাসামনি বসে কথা বলা আর একটু ভালো না? আমরা যেটা করছি সেটা হচ্ছে যে দেশের উপর
চা খাবেন নাকি? ক দিতে ক আই দুটো চা দাও দি। কি অবস্থা ভাই? না রে, যেটাই ধরি ওটাই ছাই হয়ে যায়, ভালো না। দেখি যেমনে পারি এবার চিলেকোঠাটা লম। ভাড়া লাগবেন মানে? ওটা তো ভাড়া হয়ে গেছে। কি কস, ভাড়া হয়ে গেছে মানে? হ্যাঁ, কালকেই তো দেখলাম এক মফিজরে ওই ছাদে কাপড় মেলতেছে। কেন আপনি জানেন না? না তুই চা খা, আমি যেতেছি। ভাই চাটা খেয়ে যান। দুধ তো চা খা ভাই। আরে কই যান ভাই? এই আপনার না করছিলাম আমি? আমি কইছি না এই বাসা ভাড়া হয়ে গেছে। আরে ভাই কি করেন? চলে ভাই কই যান? আরে কি করেন আপনি? ভাই ওই যে আপনার বাসায় আমি যেদিন প্রথম দেখতে আসছিলাম ওই দিন একটা হয়েছে নাকি? হ্যাঁ মস্তির করো মানে মস্তির করে জায়গা নাকি? আমি সরি ভাইয়া। ভাইয়া আপনি তো জানেন আমি তো এই ধরনের ছেলে না, আমার তো এটা করার কথা না। আপনাকে তো আমি আগেই বলেছিলাম যে চিলেকোঠাটা আমার লাগবে, আমার দরকার। মেহেদি, আপনি যদি এই মাসে থাকছেন আগামী মাস থেকে আর থাকতে পারছেন না। আর আপনার দিনা পাওনার ব্যাপারটা আমি পরে মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি যান। কি হলো, আপনি যান না? কি হয়েছে তো? সরি ভাইয়া, আপনি বোধহয় আমার উপর একটু রাগ করছেন। আমি তো বললামই, তুমি যা চাইছো তাই তো হলো। যাও। সরি ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ কি খবর? আসসালামু আলাইকুম মামা। কেমন আছো? এই তো ভালো মামা। অনেকক্ষণ হলো আসছো? না না বেশিক্ষণ হয়নি। আপনার শরীর কেমন? শরীর আছি মোটামুটি, বাট টেনশনে আছি কিছু। কিসের টেনশন আপনার? টেনশন কি বোঝো না? আমাদের হোল ফ্যামিলিতে তো একটাই টেনশন। আসলে মামা আপনার ওই টেনশন নিয়ে আলোচনা করতে আসছিলাম। বলো। মানে আপনি মনে হয় জানেন ওই আবির একটা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছে। তো আসলে বিজনেস শুরু করা মানেই কিছু টাকার প্রয়োজন ইনভেস্ট করার জন্য। আপনি যদি একটু আঙ্কেল আন্টিকে বোঝাতেন, কিছু টাকা যদি দিত তাহলে ভালো হতো। কনভিন্স করার ব্যাপার তো পরে ত্রিনা, তার আগে আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বলি, আবিরের কোনো বিজনেস ইনভেস্টমেন্টে আমি মানে যাওয়াটা খুব রিস্কি ফিল করি, বিকজ আই হ্যাভ নো কনফিডেন্স অন হিম। মামা ওর উপরে আসলে আমারও একেবারেই কনফিডেন্স নাই। আসলে আপনারা প্রত্যেকবার ইনভেস্ট করেন, ও একটা বিজনেস শুরু করতে চায় এবং সব টাকাগুলো পানিতে ফেলে, আসলে এটা হয়ে আসছে। বাট আসলে এই বিজনেসটার সাথে আমি জড়িত যেহেতু আমার মনে হয় আপনি আমার উপর রিলাই করতে পারেন। তুমি কি বিজনেস ভালো লাগে না, ঠিক আছে? টাকা আর আসল ভাই আপনি এটা তো এখন আর কোনো সমস্যা না। আপনি যদি বলেন যে ক্যাশ দিতে হবে আমি ক্যাশ দিয়ে দেবো, আর যদি বলেন চেকে আমি চেকে দিয়ে দেবো। মিস্টার হাবিব, এসব আপনি কি বলছেন? ক্যাশ দিবেন, চেক দিবেন? আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার দিবেন, সো দ্যাট এটা আমাদের বিজনেস রিলেশনের মধ্যে একটা অটো ডকুমেন্ট জেনারেট করলো, তাই না? ক্যাশ চেক দিলে তো সেক্ষেত্রে সেই অপশনটা থাকছে না। ও আচ্ছা,
না হ্যাঁ সেটাই তো ভালো হয়, মানে থ্যাঙ্কস। আচ্ছা রাসেল ভাই, তাহলে আমি এটা মামাকে নিয়ে ব্যাংকে গিয়ে করে ফেলি নাকি? সেটা আপনি মামার সঙ্গে যে ব্যাংকে বিষয়টা আপনি করে ফেলেন, আর পরবর্তীতে দেখা তো হচ্ছে আমরা রেগুলার একটা জায়গায় মিট করছি। আপনার তো অ্যাকাউন্ট নাম্বার লাগবে বোধ হয়। হ্যাঁ, সেটা আমি তো ইমেল করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আর সঙ্গে আমি আপনাকে আরেকটা জিনিস ইমেল করে দিচ্ছি, সেটা হলো যে ইনকেস ওয়ালাইকুম আসসালাম। মানে আপনি আমাকে চিনতে পারছেন? ওই যে রাসেল সাহেবের কাছে আসলাম ওদিন। ও আচ্ছা আচ্ছা, প্লিজ বসুন। কি ঝামেলায় পড়লাম, দরজা টরজা বন্ধ করে একটা টেনশনের ব্যাপার। আবির, কি আশ্চর্য, একটা ঝামেলার মধ্যে পড়লাম তো। কখন থেকে ছেলেটা বন্ধ করে বসে রয়েছে, কোনো খোঁজ খবর নাই। আবির, হ্যাঁ আবির, আরে খোল না আবির। কি হইছে? আরে ত্রিয়া, তুমি আসছো? আরে তুমি জানো কখন থেকে এই যে আবির পিছনে ঘরের মধ্যে? সে দুপুর থেকে সে দরজা খুলতেছে না। আপনি আপনি কিছু বলেন নাই? আমি বলছি না, কত ইয়ে করছি। আবির, আপনি আপনি এতক্ষণ ওকে ডাকলেন না মামা? আবির দরজা খোলো, আমি চিনা। ও মাই গড। আপনি তুমি দরজাটা খুলে দিন, আমি এখন চলে যাব। আবির, আমি কিন্তু আর আসবো না। আবির প্লিজ দরজাটা খোলো। মামা প্লিজ, আপনি কিছু খবর দেন করে আরে লজ্জা আমি করো। ঝামেলা, আমি তো অনেক মনে ট্রাই করি। আরে আমি ট্রাই করি, তুমি প্লিজ করো। আবির, আবির প্লিজ দরজা খোলো, আমি আবির, চিনা, তুমি যদি না যাও। আবির, আরে আমি মামা এসে তো ক্রীড়া আসছে। আবির প্লিজ দরজাটা খোলো, আমি কিন্তু চলে যাবো, আমি কখন আসবো না। সমস্যা কি তোমার? মামা আপনি আপনি রুমে যান, আমি একটু পার্সোনালি ওর সাথে কথা বলি। আপনি টেনশন করুন না, আপনি রুমে যান। হ্যাঁ মামা, আপনি যান। আই কি হয়েছে তোমার? হ্যাঁ সমস্যাটা কি তোমার? হ্যাঁ এতক্ষণ মানুষ দরজা লাগায় রাখে, মানুষ টেনশন করে না? মানুষকে টেনশনে রাখতে কি তোমার খুব ভালো লাগতেছে? কথা বলতেছো না কেন? কি হয়েছে? এদিকে তাকাও। কি হয়েছে বলো আমাকে, কি হয়েছে? রাসেল পালাইছে। কি? রাসেলকে কোথাও পাওয়া যাইতেছে না, কোনো ট্রেস নাই তার। তুমি অফিসে গেছো? ওটা ওর অফিস না, ও যে নিজের বাড়ির কথা বলছিল, কোনো বাড়ি নেই, ভাড়া বাসা থাকতো। আর ব্যাংক অ্যাকাউন্টটা মাত্র 7 দিন আগে খুলছে। আমি এতদিন বিশ্বাস করতাম না, আমি এখন বিশ্বাস করি না একটা কথা। আমার দ্বারা কিচ্ছু হয় না। আবির তোমাকে কে বলছে তুমি গাধা? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। শোনো দেখো, এটা কিন্তু তোমার একার ভুল, তোমার একার ভুল। আমি এর সাথে জড়িত ছিলাম না, ভুলটা তো আমারও। আমাদের দুজনের একসাথে ভুল হয়েছে না, দুজনেই মানুষ চিনতে ভুল করছে। তুমি বোকা হলে আমিও বোকা, আমিও গাধা। আমি জীবনে কিছুই করতে পারলাম না, কিছুই হলো না। আমি শুধু একটা কাজে 100% করতে পারছি।
তোমার ভালোবাসছি। আমার এখন শুধু দুইটা জিনিস আছে, এক তুমি আর তোমার চিলে কোঠা। তুমি অন্তত কোনোদিন আমার ছেড়ে যাবে না। যা হয়েছে হয়ে গেছে, ঠিক আছে? আপসেট হয় না, যাই হোক না কেন এখন আমরা দুজন মিলে সলভ করবো, ঠিক আছে? আমি তোমার সাথে সারা জীবন আছি, ওকে? দরজা লক করবো না ভেতর থেকে, ঠিক আছে? Promise? কিছু বলবা তো? অনেকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছিলাম। আমরা বিয়ে করব, সংসার করব, আমি চাই আমি তোমার কাছে ক্লিয়ার থাকি। আবির, আমাদের চিলেকোঠায় একটা ছেলে ছিল, তোমার কি মনে আছে? ওই যে ফাইসাল নামের। হ্যাঁ। ওর সাথে আমার আসলে অ্যাফেয়ার ছিল, কেউ জানতো না। আমরা বিয়েও করেছিলাম, সেটাও কেউ জানতো না। তারপরে আসলে আমাদের কিছু ঝামেলার জন্য ডিভোর্স হয়ে যায়, ওটাও গোপন থেকে যায়। ডিভোর্সের একটাই কারণ ছিল, সেটা হচ্ছে ও যখন কিছুই ছিল না, আমাদের চিলেকোঠায় ছিল না, তখন ও আমাকে অনেক ভালোবাসতো, অনেক কেয়ার করতো। চিলেকোঠায় উঠলো, ব্যবসা পাতি নিয়ে বিজি হয়ে গেল, অনেক সুনাম করতে লাগলো, শাইন করতে লাগলো। সে যত শাইন করতে লাগলো তত আমাকে ভুলে যেতে শুরু করলো। আস্তে আস্তে ওর সাথে আমার এত দূরত্ব হয়ে গেল, ডিভোর্স নেওয়া ছাড়া আসলে কোনো উপায় ছিল না। আমি তোমাকে অনেক ভালোবাসি। কেন এত ভালোবাসি জানো? তুমি অনেক সহজ একটা মানুষ। আমি চাই না তুমি চিলেকোঠায় উঠো, কারণ আমি তোমাকে হারাতে চাই না।
আমার যা বলার ছিল আমি তোমাকে বলে ফেললাম। এখন তুমি কি করবা সেটা তোমার ব্যাপার। আমার চিলেকোঠা লাগবে না।